নমস্কার বা সালাম। আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ধরুন কোরবানির ঈদ সামনে, আর অনেক শখ করে বেশ চড়া দামে আপনি আপনার পছন্দের গরু বা ছাগলটি কিনে এনেছেন, রাইট? কিন্তু একটু ভাবুন তো, আপনার কি মনে হয় যে নতুন কেনা এ পশুটাকে হঠাৎ করে ভালোবেসে খুব বেশি খাওয়াতে গেলে সেটা ওর জন্য বিপদের কারণ হতে পারে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কোরবানির পশু যারা কিনে আনেন তাদের জন্য এটা জানা ভীষণ জরুরি যে আমাদের একটুখানি ভুলের কারণে ঈদের আগেই এই মূল্যবান পশুগুলো মারাত্মক হজমজনিত রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। তো চলুন দেখি আসলে ঘটনাটা কিভাবে ঘটে। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? মানে ভালোবেসে ভালো ভালো খাবার দেওয়াটাই তো পশুর যত্ন নেওয়া, এটাই তো আমরা সবাই ভাবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অতিরিক্ত আদর আর হঠাৎ করে ভারী খাবার দেওয়াই কিন্তু নতুন কেনা পশুদের মারাত্মক অসুস্থতার দিকে ঠেলে দেয়। একদম চরম ঝুঁকির মুখে পড়ে যায় ওরা। ওকে, আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো, প্রথমত খাওয়ানোর মারাত্মক ভুলটা আসলে কি, এরপর জানব ক্ষতিকর খাবারগুলো সম্পর্কে, তারপর দেখব কিভাবে অ্যাসিডোসিস আর ব্লোট চিনতে হয়, এর তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা কী, এবং সবশেষে জানব পশুদের নিরাপদ আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, খাওয়ানোর মারাত্মক ভুল। ব্যাপারটা শুরু হয় ঠিক তখনই যখন হাত থেকে একটা দামি পশু আমরা বাড়িতে নিয়ে আসি। কোরবানির গরু বা নতুন ছাগল কেনার পর আমরা তো খুব আনন্দে থাকি, তাই না? আর সেই আনন্দে পশুর খাবারেও আমরা বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসি। আগের মালিক হয়তো ওকে মূলত আঁশযুক্ত খাবার দিত, আর খাবার বদলালেও সেটা করত খুব ধীরে ধীরে। কিন্তু আমরা কি করি? হঠাৎ করেই পশুকে আমাদের মতো মানুষের ভারী খাবার বা খুব মিহি দানাদার খাবার দিতে শুরু করি। আর এই হঠাৎ পরিবর্তনের কারণেই গরুর মতো জাবর কাটা প্রাণীদের পরিপাকতন্ত্র কিন্তু পুরোপুরি অচল হয়ে পড়ে। এবার চলুন দেখি ২ নম্বর পয়েন্ট, ঠিক কোন কোন খাবার আসলে পশুর ক্ষতি করে। এটা শুনলে হয়তো আপনি একটু অবাক হবেন। উৎসবের আমেজে আমরা অনেক সময় ভালোবেসে আমাদের রোজকার কিছু খাবার পশুকে দিয়ে দিই। যেমন ধরুন কাঁঠালের ছোবলা, কলা বা আমাদের বেঁচে যাওয়া ভাত, পোলাও, এমনকি মিষ্টি। তো যখন এই খাবারগুলো অতিরিক্ত দানাদার খাবার, যেমন চাল বা গমের সাথে মিশিয়ে পশুকে হঠাৎ করে দেওয়া হয়, আর সাথে পর্যাপ্ত শুকনো খড় দেওয়া হয় না, তখন এগুলো পেটে গিয়ে আক্ষরিক অর্থেই মারাত্মক বিষাক্ত উপাদানে পরিণত হয়। ভাবা যায়? আচ্ছা, এবার আসি ৩ নম্বর পয়েন্টে, অ্যাসিডোসিস এবং ব্লোট বা পেট ফাঁপা আমরা কিভাবে চিনব। ভুল খাবার খাবার পর পশুর পাকস্থলীর ভেতরের পরিবেশটা কিন্তু ম্যাজিকের মতো খুব দ্রুত বদলাতে শুরু করে, আর তখনই মারাত্মক সব সমস্যা দেখা দেয়। প্রথম যে রোগটা হয় তার নাম হল রুমিনাল ল্যাকটিক অ্যাসিডোসিস। হঠাৎ করে বেশি শর্করা বা দানাদার খাবার খেলে গরুর পেটে খুব দ্রুত ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়, আর হজমে সাহায্যকারী ভালো ব্যাকটেরিয়াগুলো সব মারা যায়। আপনি খেয়াল করলে দেখবেন পশুর পেটে তরল জমার কারণে এক ধরনের ছলছল শব্দ হচ্ছে। এছাড়া পাতলা ও টক গন্ধযুক্ত পায়খানা হয়, আর গরুটি দেখবেন একদম মাতালের মতো টলতে টলতে হাঁটছে। এই অবস্থায় পশুটা এতটাই দুর্বল হয়ে পড়ে যে দ্রুত মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা হয়, আর যেটা খুব সহজেই চোখে পড়ে, সেটা হলো ব্লোট বা পেট ফাঁপা। পেটের ভেতরে প্রচুর গ্যাস আর ফেনা আটকে যাওয়ার কারণে পশুর পেটের বাদিকটা কিন্তু বিপজ্জনকভাবে ফুলে যায়। গ্যাস বের হতে না পেরে চরম শ্বাসকষ্ট শুরু হয়। তখন পশু বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস নেয় এবং দেখবেন ক্রমাগত মুখ থেকে লালা ঝরতে থাকে। আচ্ছা, যদি অবস্থা এতটা মারাত্মক নাও হয়, তারপরেও হঠাৎ খাবার পরিবর্তনের কারণে পশুর সাধারণ বদহজম তো হবেই। এর মানে হলো হজম প্রক্রিয়া পুরোপুরি থমকে গেছে। দেখবেন পশু তার স্বাভাবিক জাবর কাটা একেবারে বন্ধ করে দিয়েছে, আর খাবারেও তার কোনো রুচি নেই। এই পরিস্থিতিতে আমাদের ৪ নম্বর পয়েন্টটা ভীষণ জরুরি, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা। এই লক্ষণগুলোর কোনো একটা দেখলেই কিন্তু একদম প্যানিক করবেন না, বরং খুব শক্ত হাতে একটা প্রাথমিক চিকিৎসার প্রোটোকল মেনে চলতে হবে। প্রথম কাজ হলো সব ধরনের দানাদার খাবার সাথে সাথে বন্ধ করে দেওয়া। পেটের অ্যাসিডিটি কমানোর জন্য পশুকে শুধু ভালো মানের শুকনো খড় খেতে দেবেন। পানি পান করাটা কঠোরভাবে কন্ট্রোল করতে হবে। আটকে থাকা গ্যাস বের করার জন্য পশুকে প্রতি ঘন্টায় একটু একটু করে হাঁটাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যত দ্রুত সম্ভব একজন ভেটেরিনারি ডাক্তারের সাহায্য নিতে হবে। এখানে কিন্তু একটা খুব জরুরি সতর্কবার্তা আছে। অ্যাসিডোসিস হলে পশু প্রচণ্ড তৃষ্ণা অনুভব করে, অনেক পানি খেতে চায়, কিন্তু খেয়াল রাখবেন
কোনো অবস্থাতেই এই সময় ওকে পানি খেতে দেওয়া যাবে না। পানি খেতে দিলে পেটের ফোলাভাব চোখের পলকে মারাত্মক আকার ধারণ করবে, আর 18 থেকে 24 ঘন্টার মধ্যে পশুর মৃত্যু একদম অবধারিত। তাই এদিকে চরম সাবধানতা দরকার। ডাক্তার আসার পর ওনারা কিছু সুনির্দিষ্ট চিকিৎসা দেবেন, যেমন ধরুন পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য মুখে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা শিরায় সোডিয়াম বাইকার্বনেট স্যালাইন দিতে পারেন। পেটে আটকে থাকা গ্যাস বের করার জন্য ওনারা হয়তো স্টোমাক টিউব ব্যবহার করবেন, অথবা ব্লোট প্রতিরোধী বিশেষ মিনারেল অয়েলও দিতে পারেন। তো শেষ পর্যায়ে আমরা আসি আমাদের 5 নম্বর পয়েন্টে, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। দেখুন, বিপদ ঘটার পর চিকিৎসা করার চেয়ে বিপদটা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখাটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? কোরবানি পশু কিনে আনার পর সবচেয়ে বড় দায়িত্ব হল আগের মালিক পশুকে কী ধরনের খাবার দিতেন সেটা একটু জেনে নেওয়া। এরপর সেই অনুযায়ী খুব ধীরে ধীরে ওর খাবারে পরিবর্তন আনা। আমাদের মানুষের খাবার অতিরিক্ত দানাদার বা ওই স্টার্চযুক্ত ভাতের মার দেওয়া এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এর বদলে পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের শুকনো খড়ের ওপর নির্ভর করাটাই পশুর জন্য সবচেয়ে নিরাপদ আর স্বাস্থ্যকর। আজকের আলোচনার একেবারে মূল কথাটা হলো, পশুর প্রতি আপনার প্রকৃত ভালোবাসা কিন্তু হঠাৎ করে রাজকীয় ভারী কোনো ভোজ দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় না, বরং একটা নিরাপদ আর ধারাবাহিক খাদ্যাভ্যাস নিশ্চিত করার মাধ্যমেই বোঝা যায় আপনি পশুটার কতটা যত্ন নিচ্ছেন। সবশেষে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করছি। এই যে আমরা এতক্ষণ ধরে এতগুলো জরুরি জিনিস জানলাম, একটু ভাবুন তো, কোরবানির জন্য কেনা আপনাদের শখের পশুগুলো তাদের নতুন পরিবেশে সত্যিই কতটা নিরাপদ? ঈদের দিন পর্যন্ত এই দামি পশুগুলো সুস্থতা নিশ্চিত করতে আমরা কি আসলেই সব ধরনের পূর্ব সতর্কতা নিচ্ছি? এই বিষয়টা একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন সবাই।